নমস্কার, আমি শৈবাল। শরৎ রচনাবলীর প্রথম পার্ট এটা। দত্তা পড়া শুরু করেছি, প্রথম উপন্যাস, প্রথম পার্টের। আজ তার দ্বিতীয় পরিচ্ছেদ আমরা শুনব, পড়ব, বুঝব। চলো শুরু করি। 2 মাস 6 মাসের কথা নয়, 25 বৎসরের কাহিনী বলিতেছি। বনমালী প্রাচীন হইয়াছিলেন। কয়েক বৎসর হইতে রোগে ভুগিয়া ভুগিয়া এইবার শয্যা আশ্রয় করিয়া টের পাইয়াছিলেন আর বোধহয় উঠিতে হইবে না। তিনি চিরদিনই ভগবৎ পরায়ণ ও ধর্মভীরু। মরণে তাহার ভয় ছিল না, শুধু একমাত্র সন্তান বিজয়ের বিবাহ দিয়া যাইবার অবকাশ ঘটিল না মনে করিয়াই কিছু ক্ষুণ্ণ ছিলেন। সেদিন অপরাহ্নকালে হঠাৎ বিজয়ের হাতখানি নিজের হাতের মধ্যে লইয়া বলিয়াছিলেন, মা, আমার ছেলে নেই বলে আমি এতটুকু দুঃখ করি না। তুই আমার সব। এখনো তোর 18 বৎসর বয়স পূর্ণ হয়নি বটে, কিন্তু তোর এইটুকু মাথার উপর আমার এত বড় বিষয়টা রেখে যেতেও আমার এক বিন্দুও ভয় হয় না। তোর মা নেই, ভাই নেই, একটা খুড়ো জ্যাঠা পর্যন্ত নেই, তবু আমি নিশ্চিত জানি আমার সমস্ত বজায় থাকবে। শুধু একটা অনুরোধ করে যাই মা, জগদীশ যাই করুক আর যাই হোক, সে আমার ছেলেবেলার বন্ধু, তাকে ভালোবাসি, এই কথাটুকু বলিস নে মা। তার একটি ছেলে আছে, তাকে চোখে দেখিনি, কিন্তু শুনেছি সে বড় সৎ ছেলে। বাপের দোষে সে যেন না দণ্ড ভোগ করে, এই আমার অনুরোধ। বিজয় অশ্রুরুদ্ধ কণ্ঠে কহিয়াছিল, বাবা, তোমার আদেশ আমি কোনোদিন অমান্য করব না। জগদীশবাবু যতদিন বাঁচিবেন তাকে তোমার মতোই মান্য করিব, কিন্তু তার অবর্তমানে সমস্ত বিষয় মিছিমিছি তার ছেলেকে কেন ছেড়ে দেব? তাকে তুমিও কখনো চোখে দেখনি, আমিও দেখিনি। আর যদি সত্যিই তিনি লেখাপড়া শিখে থাকেন, অনায়াসেই তো পিতৃঋণ শোধ করতে পারবেন। বনমালী মেয়ের মুখের পানে চোখ তুলিয়া কহিয়াছিলেন, ঋণ তো কম নয় মা, ছেলে মানুষ, এ যদি না শুধতে পারে? মেয়ে জবাব দিয়েছিল যে না পারে সে কুসন্তান বাবা, তাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। বনমালী তাহার এই সুশিক্ষিত তেজস্বিনী কন্যাকে চিনিতেন, তাই আর পীড়াপিড়ি করে নাই। শুধু একটা নিঃশ্বাস ফেলিয়া বলিয়াছিলেন, সমস্ত কাজকর্ম ভগবানকে মাথার উপর রেখে বা যা কর্তব্য তাই করো মা। তোমাকে বিশেষ কোনো আদেশ দিয়ে আমি আবদ্ধ করে যেতে চাই না। বলিয়া ক্ষণকাল মৌন থাকিয়া কহিয়াছিলেন, জানিস মা বিজয়া, এই জগদীশ যখন একটা মানুষের মতো মানুষ ছিল, তখন তুই না জন্মাতেই সে তোকে তার এই ছেলেটির নাম করে চেয়ে নিয়েছিল। আমিও মা কথা দিয়েছিলাম বলিয়া তিনি যেন উৎসুক দৃষ্টিতেই চাহিয়াছিলেন। তাহার এই কন্যাটি শিশুকালেই মাতৃহীন হইয়াছিল বলিয়া তিনি তাহার পিতা মাতা উভয়ের স্থান পূর্ণ করিয়াছিলেন। তাই বিজয়া পিতার কাছে মায়ের আবদার করিতেও কোনোদিন সংকোচ বোধ করে নাই। কহিয়াছিল, বাবা, তুমি তাকে শুধু মুখেই কথা দিয়েছিলে, তোমার মনের কথা দাওনি। কেন মা? তা দিলে কি একবার তাকে চোখের দেখা দেখতেও চাইতে না? বনমালী বলিয়াছিলেন, রাসবিহারীর কাছে যখন শুনেছিলাম ছেলেটি নাকি তার মায়ের মতোই দুর্বল, এমনকি ডাক্তারেরা তার দীর্ঘ জীবনের কোনো আশাই করেন না, তখন তাকে কাছে পেয়েও একবার আনিয়ে দেখতে চাইনি। এই কলিকাতা শহরেই কোনো একটা বাসায় থেকে সে তখন বিয়ে পড়ত। তারপর নিজের নানান অসুখে বিসুখে সে কথা আর ভাবিনি, কিন্তু এখন দেখছি সেটাই আমার মস্ত ক্ষতি হয়ে গেছে মা। তবু তোকে সত্যি বলছি বিজয়া, সে সময় জগদীশকে তোর সম্বন্ধে আমার মনের কথাই দিয়েছিলাম। কিছুক্ষণ থামিয়া বলিয়েছিলাম, লেন, আজ জগদীশকে সবাই জানে, একটা অকর্মণ্য জোয়ারি, অপদার্থ মাতাল, কিন্তু এই জগদীশই একদিন আমাদের সকলের চেয়েই ভালো ছেলে ছিল। বিদ্যাবুদ্ধির জন্য বলছি না, সে অনেকেরই থাকে, কিন্তু এমন প্রাণ দিয়ে ভালোবাসতে আমি কাউকে দেখিনি। এই ভালোবাসাই তার কাল হয়েছে।
তার অনেক দোষ আমি জানি, কিন্তু যখনই মনে পড়ে স্ত্রীর মৃত্যুতে সে শোকে পাগল হয়ে গেছে, তখন তোর মায়ের কথা স্মরণ করে আমি তো মা তাকে মনে মনে শ্রদ্ধা না করে পারি না। তার স্ত্রী ছিলেন সতীলক্ষ্মী। তিনি মৃত্যুকালে নরেনকে কাছে ডেকে শুধু বলেছিলেন, বাবা, শুধু এই আশীর্বাদই করে যাই যেন ভগবানের উপর তোমার অটল বিশ্বাস থাকে। শুনেছি নাকি মায়ের এই শেষ আশীর্বাদটুকু নিষ্ফল হয়নি। নরেন এইটুকু বয়সে ভগবানকে তার মায়ের মতোই ভালোবাসতে শিখেছে। যে এ পেরেছে সংসারে, আর তার বাকি কি আছে মা? বিজয় প্রশ্ন করেছিল। এইটাই কি সংসারের সবচেয়ে বড় পারা বাবা? মরণ প্রতীক্ষ বনমালীর দিন কাটিতেছিল। কন্যার প্রশ্নে তার শুষ্ক চক্ষু সজল হইয়া উঠিয়াছিল। 2 হাত বাড়াইয়া মেয়েকে বুকের উপর টানিয়া লইয়া বলিয়াছিলেন, এইটি সবচেয়ে বড় পারা মা। সংসারের মধ্যে, সংসারের বাইরে, বিশ্ব ব্রহ্মাণ্ডের এত বড় পারা আর কিছুই নেই বিজয়া। তুমি নিজে কোনোদিন পারো আর না পারো, এ যে পারে তার পায়ে যেন মাথা পাততে পারো। আমিও মরণকালে তোমাকে এই আশীর্বাদই করে যাই। পিতৃপক্ষের উপর উপুর হইয়া পড়িয়া সেদিন বিজয়ের মনে হইয়াছিল, কে যেন বড় মধুর, বড় উজ্জ্বল দৃষ্টি দিয়া তাহার পিতার বুকের ভিতর হইতে তাহার নিজের বুকের গভীর অন্তঃস্থল পর্যন্ত চাহিয়া দেখিতেছিল। এই অভূতপূর্ব পরমাশ্চর্য অনুভূতি সেদিন ক্ষণকালের জন্য আবিষ্ট করিয়াছিল। বনমালী কহিয়াছিলেন, ছেলেটির নাম নরেন। তার বাপের মুখে শুনেছি সে ডাক্তার হয়েছে, কিন্তু ডাক্তারি করে না। এখন যদি এদেশে সে থাকতো, এই সময় একবার তাকে আনিয়ে চোখের দেখা দেখে নিতাম। বিজয় জিজ্ঞেস করেছিল, এখন তিনি কোথায় আছেন? বনমালী বলিয়াছিলেন, তার মামার কাছে, বর্মায়। জগদীশের এখন তো আর সব কথা গুছিয়ে বলবার ক্ষমতা নেই, তবুও তার মুখের একটা ভাষা ভাষা কথায় মনে হয় যেন সে ছেলে তার মায়ের সমস্ত সদ্গুণই পেয়েছে। ভগবান করুন যেখানে যেমন করেই থাক, যেন বেঁচে থাকে। সন্ধ্যা হইয়াছিল। ভৃত্য আলো দিতে আসিয়া বিলাসবাবুর আগমন সংবাদ জানাইয়া গেল। বনমালী বলিয়াছিলেন, তবে তুমি নিচে যাও মা, আমি একটু বিশ্রাম করি। বিজয় পিতার শিওরের বালিশগুলি গুছাইয়া দিয়া পায়ের উপর শালখানি যথাস্থানে টানিয়া দিয়া আলোটা চোখের উপর হইতে আড়াল করিয়া নিচে নামিয়া গেল। পিতার জীর্ণ বক্ষ ভেদিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস পড়িয়াছিল। সেদিন বিলাসের আগমন সংবাদে কন্যার মুখের উপর যে আরক্ত আভাটুকু দেখা দিয়াছিল, বৃদ্ধকে তাহা ব্যথায় দিয়াছিল। বিলাসবিহারী রাসবিহারীর পুত্র, সেই কলকাতা শহরে থাকিয়া বহুদিন প্রথমে FA এবং পরে BA পড়িতেছে। বনমালী সমাজ ত্যাগ করিয়া অবধি বড় একটা দেশে যাইতেন না। যদিচ ব্যবসায়ের শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশেও জমিদারি অনেক বাড়াইয়েছিলেন, কিন্তু সে সমস্ত তত্ত্বাবধানের ভার বাল্যবন্ধু রাসবিহারীর উপরেই ছিল। সেই সূত্রেই বিলাসের এ বাটিতে আসা যাওয়া আরম্ভ হইয়া কিছুদিন হইতে অন্য যে কারণে পর্যবসিত হইয়াছিল, তাহা পরে প্রকাশ পাইবে। তো এই ছিল দ্বিতীয় পরিচ্ছেদ। তো পরের দিন আমরা তৃতীয় পরিচ্ছেদ শুনবো। আজকে নমস্কার।